শাহানারা সারাকে শক্ত করে চেপে ধরে এদিক ওদিক তাকালো, গলা ফাটিয়ে ডাকলো সবাইকে। শেখর জেবাকে দাফন করে সবেমাত্র ফিরেছিল অয়ন আর রাহাত আহসান। শাহানারা এমন চিৎকার শুনে ছুটে গেল সেদিকে, ব্যস্ত পায়ে ঢুকলো ওয়াশরুমে। সারার এমন অবস্থা দেখে বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব হলো অয়নের। শঙ্কিত গলায় পড়ল, বোনের কি হয়েছে মা? শাহানাজ ছট করে তাকালো অয়নের দিকে, নির্বিঘ্নে বলল, জ্ঞান হারিয়েছে, বোনকে ধরে রুমে নিয়ে চলো। রুমে নিয়ে গিয়ে কি হবে? ওর শরীরের অবস্থা তো ভালো ঠেকছে না, হসপিটালে নিয়েছে। শাহানার ঠোঁট ভেঙে আসলো এবার, কেঁদে ফেললো তৎক্ষণাৎ। থেমে থেমে বলল, তোর বাবা নিয়ে যেতে দেবে না রে। কখন থেকে বলছি মেয়েটার শরীরকে ভালো লাগছে না, ডাক্তারের কাছে নিয়ে যাই, শুনলো না আমার কথা। আরে মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। প্রশ্নের ঝড় মাথার ভেতর তোলপাড় করছে। অভিকের থেকে জানতে পেরেছে আবির্ভাবের এই বাসায় আসা ঠিক হবে না এখন। বিপদ ওত পেতে আছে। কিন্তু সারার তো এ বাড়িতে একমাত্র মেয়ে, তাকে কেন হসপিটাল নিয়ে যেতে বাধা সৃষ্টি করছে সাদেক আহসান? কোনো রকম প্রশ্ন না করে সারাকে নির্বিঘ্নে পাজা খুলে তুলে নিল অয়ন। কণ্ঠে কঠোরতা রেখে বলল, আমি নিয়ে যাচ্ছি আমার বোনকে হসপিটালে, দেখি কি আটকায়। সানার চোখে মুখে শঙ্কা ভারাত কণ্ঠে আওড়ালো, না, দয়া করে তোরা ঝামেলা করিস না, আর কোনো বিপদ আসুক আমি চাই না। রাহাত আহসান ঠায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিল পরিস্থিতি। এইবার মুখ খুলল সে, নির্লিপ্ত কণ্ঠে বলল, সারা এমন অবস্থায় বাসায় ফেলে রাখলে কি বিপদ কমে যাবে? তুমি চিন্তা করো না বড়োভাবে, আমি ভাইসানকে বসাবো। মেয়ের ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার। কিন্তু তোমার ভাইকে তো চিনো, ওনার আদেশের বাইরে গেলে কেমন কঠোর হতে পারে। সেটা তোমাকে ভাবতে হবে না, আমরা বসে নিব। আর দ্রুত পায়ে সারাকে নিয়ে বের হলো। কয়েক সিঁড়ি বেয়ে নিচে নামতে সাদেক আহসানের কণ্ঠস্বর কানে ভেসে আসলো। উপরে দাঁড়িয়ে পাঞ্জাবের পকেটে হাত গুজে আয়াসি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কঠিন মুখ নিয়ে এবার পা বাড়লো সিঁড়িতে। থপথপ করে নিচে নেমে বজ্রকণ্ঠে হুঙ্কার সারলো, তাদের ধস চেপে বলল, আমার সাহস হলো কি করে আমার আদেশ অমান্য করার? আমি সবার কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ভালোভাবে সারা এই বাড়ির চৌখাটে মারবে না। ওকে বাইরে নিয়ে যাওয়ার সাহস কোথায় পাচ্ছ তুমি? কে দিচ্ছে তুমি এত সাহস? অয়নের কড়া জবাব দিতে গিয়েও নিজেকে আটকালো। নির্বিঘ্নে চাহনি মৃদু স্বরে বলল, সারার শরীর ভালো না, ওখানে হসপিটালে যাওয়াটা জরুরি। আর তাছাড়াও এখন এই বাড়ির মেয়ে নয়, শুধু চৌধুরী বাড়ির বউ। ওই বাড়িতে সারা জীবনের জন্য থেকে যাবে নাকি? হ্যাঁ থাকবে। কোনো খুনের সংসার করবে না আমার মেয়ে। আজ থেকে ওই বাড়ির চৌখাট মারাবে না। ওকে নিয়ে রুমে চাও। অয়নের চোখে মুখে কৌতূহল। আর কত রূপ দেখাবে এই লোক? নিজ থেকে বিয়ে দিল আবির্ভাবের সাথে। আজ কি এমন হলো যে সারাকে বাড়ির বাইরে যেতে দিতে নারাজ? সাদেক আহসানের তীক্ষ্ণ দৃষ্টি আবদ্ধ অয়নের পানে, হুঙ্কার ছেড়ে বলল, কথা কানে যায় না? তোমাকে বলছি না ওকে নিয়ে উপরে যাও। আমাকে অমান্য করার সাহস তোমাকে কে দিচ্ছে? কঠোর হতে বাধ্য করো না আমায়। অয়নের প্রখর দৃষ্টিতে তাকালো সাদেক আহসানের দিকে, দৃঢ় কণ্ঠে বলল, বেশ, আমি দেখতে চাই আপনার কতটা অমানুষ হতে পারেন। বোনকে হসপিটালে নিয়ে গেলে আমি মেরে ফেলবেন, তাই তো? এর চেয়ে আর কি বা করতে পারবেন আপনি? আমার বোনকে সুস্থ করতে যদি আমাকে মৃত্যুবরণ করে নিতে হয়, তাহলে আমি সেটা করতে রাজি। সাদেক আহসান এবার হো হো করে হেসে উঠল। ধীরে ধীরে অয়নের পাশে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, হুম, আমি তোমাকে কিচ্ছু করব না। যা করার আমার আতরের পুত্রবধূ আহিরা চৌধুরীকে করব। অয়ন কেঁপে উঠল। বুকের মধ্যে তীব্র ব্যথা, বাবার প্রতি এক আকাশ সমান ঘৃণা তৈরি হলো নিমিষেই। কঠোর কণ্ঠে বলল, খবরদার ছবিকে কিছু করার কথা মাথায় আনবেন না। আমি জাস্ট খুন করে ফেলবো আপনাকে। মাথায় অলরেডি এনে ফেলেছি। ছবি কোথায় দেখেছ ওকে? অয়ন ঘাড় ঘুরালো এদিক ওদিক। সবার উপস্থিত ড্রয়িং রুম, উপস্থিত নেই শুধু অরুণিমার ছবি। অয়ন কিছু বলতে গেলে সাদেক আহসান হাত তুলে বাধা দিল। গম্ভীর গলায় বলল, উপরে যাও সারহাকে নিয়ে। রাহাত আহসান এগিয়ে আসলো, অনুরোধ স্বরে বলল, ভাইজান, এমন নির্দয় হয়েন না প্লিজ। সাহারা তো আপনার মেয়ে, এই বাড়ির একমাত্র কন্যা সন্তানও। ওর সুস্থ হওয়াটা জরুরি, ওকে হসপিটালে নিয়ে যেতে দিন প্লিজ। সারাহা আমার মেয়ে যেহেতু, তাহলে ও ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও রাহাত। এ ব্যাপারে আমি কারোর সাথে কোনো রকম কথা বলতে চাচ্ছি না। অসহায় অয়ন হয়ে ঠায় দাঁড়িয়ে রইল ড্রয়িং রুমে। সাদেক আহসানের তীব্র হিংস্রতার কাছে পরাস্ত সে। অসহায়ত্বের ভার চাপা কান্না দম বন্ধ করে দিচ্ছে। অয়ন ঝাপসা চোখে হনহনি উঠে এলো এবার উপরে, পা বাড়লো সারার রুমের দিকে। বিছানায় সারাকে শুয়ে মায়ের কাছে ছুটলো। ভেজা কণ্ঠে হন্তসন্ত প্রশ্ন ছুড়ল, ছবি কোথায় মা?
শাহানার মাথা নিচু করে নিল, গাল বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। অস্পষ্ট স্বরে বলল, ও তোর রুমে আছে। মেয়েটা বাসায় আসার পর থেকে বেহুশের মতো ঘুমাচ্ছে। তোর বাবা রুম বাইরে থেকে লক করে দিয়েছে। অয়ন নিজ রুমের দিকে পা বাড়লো, শাহানার আটকে দেয়। ফিসফিসিয়ে বলে, তোর বাবা ছবিকে কিছু করবে না, তুই এ ব্যাপারে নিশ্চিত থাক। ছবি ওখানে একদম সুরক্ষিত আছে। দয়া করে এখন সারাহকে ডাক্তার দেখানোর ব্যবস্থা কর। তুমি তো দেখলে মা, সাদেক আহসানের হিংস্রতা। আমার বড্ড হেল্পলেস লাগছে। আমি ভাইকে কল করবো কি? ভাই অবশ্যই একটা ব্যবস্থা করবে। শাহানার আচমকা চেঁচিয়ে উঠল। অয়নের হাত চেপে ধরে বাধা দিলেও কল করতে শঙ্কিত গলায় বলল, না, ওকে এখানে আসতে বলবি না। তোর বাবা ওকে মেরে ফেলার প্ল্যানিং করছে। পারলে ওকে আরো দূরে চলে যেতে বল। তোর বাবা যে কতটা খারাপ সেটা ধারণার বাইরে তোদের। অয়ন চমকালো না মায়ের কথা। সাদেক আহসান যে ওষুধ চেয়েও অধম সেটা অনেক আগেই আন্দাজ করেছে, কিন্তু মাথায় একটা জিনিস ঢুকছে না। পৃথিবীতে এত খারাপ মানুষ কি সত্যি আছে যে নিজের আপন মেয়ে জামাতাকেই হত্যা করার প্ল্যানিং করবে? প্রশ্নাত্মক চাহনি মায়ের দিকে। শাহানার আশ্বস্ত করলো ছেলেকে। চোখের কোটরে জমা অশ্রুটুকু মুছে বলল, আমি সব বলবো তোকে। এখন সারাহর জন্য একটা ডাক্তার ডাক না বাবা। অয়ন ঘাড় দুলিয়ে বলল, ঠিক আছে। ডাক্তারকে কল করার জন্য ফোন হাতে নিতে যাবে, তখনই রুমে প্রবেশ করলো সাদেক আহসান, সালে আহসান, সাহেরা বেগম, শান্তা আহসান, সাথে তাদের পারিবারিক ডাক্তার। গিয়ে বসলো সাহারার পাশে চুল পেতে, হাতের নার্ভ চেক করে প্রশ্ন ছিল সবার দিকে তাকিয়ে। সেন্স হারিয়েছে কতক্ষণ হলো? শাহানারা এগিয়ে গেল ডাক্তারের পাশে, ব্যস্ত কণ্ঠে বলল, বেশি সময় না, 10 মিনিট হয়েছে। তবে কাল থেকে এক নাগাড়ে বমি করছে। ডাক্তার তীক্ষ্ণ নজরে সাহারার দিকে চেয়ে কুটিয়ে কুটিয়ে ছোট্ট করে বলল, জল আনুন, রোগী জ্ঞান ফেরাতে হবে আগে। জল এনে দিয়ে আপনারা একটু বাহিরে অপেক্ষা করুন। সারার পানি এনে দিয়ে বাইরে চলে গেল। একে একে সবাই বাইরে বের হলো। সাদেক আহসান থাকতে ছিল ডাক্তার মালিনী কর্মকার ঘোর আপত্তি জানিয়ে। মেইলি কিছু প্রশ্ন করার আছে। সাদেক আহসান থাকলে বিব্রত হতে পারে সারা। এক প্রকার বাধ্য হয়ে রুম ছাড়লো সাদেক আহসান। পরপর মুখে কয়েকবার পানি ছিটা দিয়ে সারার জ্ঞান ফেরানো হলো। পিটপিট করে চোখ খুলল সারা। দুর্বল শরীরটাকে টেনে তুলতে গেলে ডাক্তার বাধা দিল। মাথায় হাত রেখে মৃদু কণ্ঠে শুধলো সব কিছু। সারা ধীরে ধীরে সমস্যার কথাগুলো জানালো। ডাক্তার প্রেশার আর ফের নার্ভ চেক করে মৃদু স্বরে ভেতরে ডাকলো সবাইকে। সাদেক আহসান হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো। ব্যস্ত কণ্ঠে শুধলো, ডাক্তার, আমার মেয়ে ঠিক আছে তো ডাক্তার? অসুস্থ হয়ে যাবে তো? মালিনী ঠোঁট টিপে হেসে বলল, না, ভালো নেই আপনার মেয়ে, কঠিন রোগ হয়েছে ওর। উপস্থিত সবার মাথায় যেন বজ্রপাত হলো। সানারা হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়ল। ডাক্তার ব্যস্ত কণ্ঠে বলল, প্লিজ আপনারা শান্ত হন। আপনার মেয়ে যে রোগী হয়েছে সেটা 10 মাস গেলে আপনা আপনি ঠিক হয়ে যাবে। মিস্টার আহসান, যান গিয়ে মিষ্টি আনুন, মিষ্টি খাওয়ান সবাইকে। কী সব বলছেন ডাক্তার? আমার মেয়ে অসুস্থ, আর আমি এই অবস্থায় সবাইকে মিষ্টি খাওয়াতে যাব কোন আনন্দে? বাসায় নতুন অতিথি আসছে, আপনি নানু হচ্ছেন, এই খুশিতে তো মিষ্টি খাওয়াতেই পারেন, তাই না? সানারা কান্না থামালো নিমিষে। হাজার খারাপ সংবাদের মধ্যে এটা যে এক গুচ্ছ খুশির সংবাদ। অনেক মুখে হাসি, মামা হওয়ার আনন্দ যেন সব দুঃখ নিমিষেই মুছে দিল। সানারা ব্যস্ত পায়ে গিয়ে সারাকে জড়িয়ে ধরলো, কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বুকে জড়িয়ে নিল। তবে এহেন খুশির সংবাদে খুশি হতে পারল না সাদেক আহসান। মনের মধ্যে এক আকাশ সমান রাগ বাসা বুনল। বাইরে প্রকাশ করলো না, মুখে ক্ষীণ হাসি টেনে বলল, অবশ্যই মিষ্টি খাওয়াবো, এই যে খুশির সংবাদ। সালে আহসানের দিকে তাকিয়ে বলল, যাও মিষ্টির ব্যবস্থা করো, সবাইকে মিষ্টি মুখ করাবো আমি। ডক্টর মালিনী প্রেসক্রিপশন সানার হাতে বুঝিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। সবাইকে অনুরোধ করে বলল, রোগীকে এই সময় কোনো রকম টেনশন দিবেন না, হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আর ওনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ডকে বলবেন সব সময় পাশাপাশি থাকতে, প্রপার কেয়ার করতে। এখন আপনারা সবাই রুম থেকে বের হয়ে রোগীকে বিশ্রাম নিতে দিন, খাওয়া দাওয়া করাবেন ঠিক মতো। আমি আসছি এখন, আর কোনো সমস্যা হলে ডাকবেন আমায়। ডাক্তার বের হওয়ার পরপরই রুমে প্রস্থান করলো সবাই। শুধু রয়ে গেল অয়ন আর শাহানারা। অয়ন আলগোছে গিয়ে বসলো সারার পাশে, মাথায় হাত বুলিয়ে দিল। ঝাপসা চোখ কেঁদে ফেললো সারা। এ কান্না যেন আনন্দের। মৃদু স্বরে বলল, ভাইয়া উনি কোথায়? ঠিক আছে তো উনি? অয়ন সবটা আড়াল করলো বোনের থেকে, ক্ষীণ হেসে বলল, ভাইয়া ঠিক আছে একদম। ব্লগটা কি বলে গেলে শুনলি না? একদম চিন্তা করা যাবে না, এখন হাসি খুশি থাকতে হবে। চিন্তা করে আমার ভাগ্নের কোনো ক্ষতি হলে আমি কিন্তু ভয়ঙ্করভাবে রেগে যাব। সারা কোমরে হাত রেখে বলল, ভাগ্নি মানে? ভাগ্নে নয় কেন? শাহানারার দিকে তাকিয়ে বলল, ওমা বলো না, আমার ছেলে সন্তান চাই। শাহানারা দুই ভাই বোনের
ঝগড়ে হেসে ফেল, আদুরে স্বরে বলল। আল্লাহ খুশি হয়ে যা দিবে তাতেই খুশি হতে হয় মা। সাদেক আহসানের বৈঠক ঘরে সবার সমাগম, গোপনীয় জরুরি আলোচনা সারছে এখানে বসে সবাই। সাদেক আহসানের রুদ্ধ কণ্ঠস্বর কখন থেকে রাগে ফুঁসছে, হাতের ফোন ছুঁড়ে ফেলে দিল দূরে, বেশ তেজ নিয়ে তাদের দত চেপে বলল। এক শয়তানের বাচ্চাকে খুন করতে পারলাম না, আরেক শয়তানের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পায়তারা করছে। দেখিনি ওই আমরা এদের শেষ করতে পারবো না, উল্টা ওরা শেষ করে ফেলবে আমাদের। সাহেরা বেগম নিচে নড়ে চড়ে বসলো, এবার নির্লিপ্ত কণ্ঠে বলল। মাইরা ফেলাও, ওই বাচ্চা পৃথিবীতে আসার আগেই হেরে শেষ করে ফেলাও। বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ খাওয়া মাইয়ারে। সাদেক আহসান বিদ্যুৎ গতিতে ফ্লোর থেকে চিবুক তুলে সোজা করলো, শিরদার আর টান টান করে উঠে দাঁড়ালো, রাগী চাহনি থেমে থেমে বলল। আমার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দিব না, এতে আমার মেয়ের লাইফ রিস্ক আছে। সাহেরা বেগম কৌটো থেকে গুল তুলে মুখে পুরে নিল, ভাবলেশীন ভাবে বলল। সব পোয়াতে হয়েছে, এখন বাচ্চা নষ্ট করলে তোর মাইয়া কিছু হবে না। কথা না কইয়া শত্রুর নিবাস করার বন্দোবস্ত কর আগে। কিন্তু আম্মা, সারা কি চাইবে বাচ্চাটা নষ্ট করতে? অত কিছুতে রাজি হবে না। শান্তা আহসান বেশ আগ্রহ নিয়ে বলল। এটা আমার উপর ছেড়ে দেন ভাইজান, সারা হক কিচ্ছুটি টের পাবে না। ওদের সবার আড়ালে আবডালে আমি ঠিক খাইয়ে দিব ঔষধ। সাদেক আহসান তাকালো সবার দিকে একবার, পিছনে দু হাত গুজে প্রশ্ন ছুড়ল সালে আহসানকে। তুমি কি চাও সালে? সবাই যেটা চায় আমিও সেটা চাই। আবির্ভাবে কোনো উত্তরসূরি বেঁচে থাকলে আমাদের সকল প্ল্যানিং অকার্য হবে। সাদেক আহসান গম্ভীর দীর্ঘ শ্বাস ছাড়লেন, নির্বিঘ্নে বললেন। ঠিক আছে, তাহলে সেটাই হোক, তবে আমার মেয়ে যেন কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে খেয়াল রেখো সবাই। পরপর কথাগুলো শেষ করে হননের রুমে প্রস্থান করলো সাদেক আহসান। সাদেক আহসান রুম থেকে বের হয়ে যাওয়ার পর মুখ ঝামটি দিল। শান্তা আহসান বিড়বিড় করে বলল। তোর মেয়ে মরলেই কি বাঁচলেই কি, ওই বাচ্চা আমি শেষ করব এটাই জানি। সালে আহসান ধমকালো শান্তা আহসানকে, তাতে দত চেপে বলল। খবরদার এই ভুল করতে যেও না। সারা আমাদের সোনার ডিম পাড়া হাঁস, ওকে যে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ওর কোনো ক্ষতি না করে বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। শান্তা আহসানের মাথার উপর দিয়ে গেল, সব কিছুই বুঝলো না। প্রশ্ন করার জন্য মুখ খুলতে গেলে সালে আহসান থামিয়ে দিল তাকে, মৃদুস্বরে বলল। সময় হলে সবটা জানতে পারবে, এখন এত প্রশ্ন করবে না। দেয়ালেও কান আছে, কথা থেকে কেউ শুনে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। সাদেক আহসান থপথপে আওয়াজ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সিঁড়ির শেষ মাথায় ঠায় দাঁড়িয়ে আছে অয়ন, পকেটে হাত গুজে গম্ভীর গলায় বলল। আমার রুমের চাবি দিন। সাদেক আহসান পকেট থেকে চাবি বের করে এগিয়ে দিল অয়নের হাতে, ক্ষীণ হেসে বলল। চাবি দিলাম যেন ভেবে নিও না একদম বিপদমুক্ত হলে আমার কথার হেরফের করলে সব কি পড়বে তোমার বউয়ের উপর, সো বি কেয়ারফুল। অয়ন কথা বাড়ালো না, কথা বলতে ইচ্ছেটুকু হলো না। আর নিজেদের বাবা এত যখন ভাবতে গা খিনখিন করছে কেমন। দ্রুত পায়ে এসে রুমের তালা খুললো, দরজা খুলে ভেতর প্রবেশ করে ছুটলো ছবির পাশে। বিছানায় শুয়ে বেঘরে ঘুমাচ্ছে ছবি তখনও। অয়ন দু হাত দিয়ে মৃদু ধাক্কা দিল ছবির গায়ে। ছবির কোনো হেলদোল নেই, ঘুম ভাঙলো না, নড়ে আবারও আগের মতোই শুয়ে পড়লো। অয়ন শতভাগ নিশ্চিত ছবিকে কিছু খাওয়ানো হয়েছে, যার দরুন এভাবে ঘুমাচ্ছে ও। ছবি ঘুম কাতুরে হলো, দিনে ঘুমানোর অভ্যাস নেই ওর। অয়ন দ্রুত পাজা খুলে তুলে নিল ছবিকে, ওয়াশরুমে ঝুঁকে শাওয়ার ছেড়ে দিল। মাথায় বেশ কিছু সময় পানি পড়ার পর ঘুম ভাঙলো ছবি, চোখ মুখ ফুলে উঠেছে। অবাক দৃষ্টিতে তাকালো অয়নের দিকে, ঠোঁট ফুলিয়ে বলল। আমাকে এভাবে ভিজিয়ে দিলেন কেন? গোসলের সময় হয়ে এসেছে, তুমি এখনো ঘুমাচ্ছিলে, তুই ওয়াশরুমে নিয়ে আসলাম। তুমি একা শাওয়ার নেবে নাকি আমি হেল্প করবো? আমি একাই পারবো, আপনি আমার পোশাক এনে দিতে পারবেন? আচ্ছা দাঁড়াও। ছবি গোসল করে রুমে প্রবেশ করলো। অয়ন চিবুক নিচে নামিয়ে বসে আছে বিছানায়। ছবি খানিক দীর্ঘশ্বাস ফেলে বসলো অয়নের পাশে, কাঁধে হাত রেখে বলল। শুনছেন? অয়ন চকিতে তাকালো, সহসা জিজ্ঞেস করলো। হ্যাঁ বলো, কিছু বলবে? ভাইয়া কোথায় এখন? আমার ভাইয়ার জন্য খুব চিন্তা হচ্ছে। কথাটা সম্পূর্ণ শেষ করার আগে ছবি কুপিয়ে কেঁদে উঠল। অয়ন বুকে আগ্রহ নিল, ছবিকে সান্ত্বনা স্বরূপ বলল। কেঁদো না ভাইয়া, ঠিক আছে। ছবির কান্না তখনও থামে নাই, কান্নার গতি যেন আরো বাড়লো। অস্পষ্ট স্বরে বলল। আল্লাহ কি একটু সুখের দিন দেখাবে না? আর আমাদের কেন হলো এমন? কেন সব কিছু শেষ হয়ে গেল? অয়ন ছবির মাথায় হাত রেখে বলল। একটা খুশির সংবাদ আছে, শুনবে? ছবি সোজা হয়ে বসলো, ব্যস্ত কণ্ঠে বলল। কি সংবাদ বলুন না, শুনবো আমি। তার আগে একটা শর্ত আছে, তুমি আগে বলো, রাখবে আমার কথা? রাখবো, বলুন। আমি বাইরে থেকে যে খাবার এনে দেবো
সেটা ছাড়া এবারের কোনো খাবার তুমি মুখে তুলবে না। কথা দাও আমাকে। কিন্তু কেন? আমি যেটা বললাম সেটা শুনবে, ব্যাস, আর কোনো প্রশ্ন না। ঠিক আছে, এখন বলুন কি খুশির সংবাদ? তুমি মামি হচ্ছ। ছবির বুঝতে খানিক সময় লাগলো, বোঝার সাথে সাথে উত্তেজিত কণ্ঠে বলল, আপু আপু প্রেগনেন্ট? হুম। ছবি এবার তীব্র প্রতিবাদ করে বলল, আমি কেন মামি হব? আমি ফুপি হব। একদম মামি বলবেন না। যাই, আমি আপুর সাথে দেখা করে আসি। ছবি দৌড়ে রুমের বাইরে বের হয়ে গেল। অয়ন পিছু ডাকছে ছবিকে থামাতে। কে শোনে কার কথা? এক দৌড়ে ছুটলো সারহার রুমের দিকে। নির্জন বাগানের মাঝ বরাবর অবস্থিত আবির্ভাবের বাংলো বাড়ি। এখানে লোক সমাগম নেই বললেই চলে। শেখরের প্রায় সময় কাটতো এখানটায়। স্যারের তৈরি অতি প্রিয় জায়গা ছিল তার। ধুলো জড়ানো শার্ট প্যান্ট, তার উপর শাল জড়িয়ে বাংলোর সামনে দাঁড়ালো এসে আবির্ভাব। বিষণ্ণতা চোখে মুখে, ফর্সা মুখশ্রীতে ময়লা জমে কালশিটে হয়ে উঠেছে। পাশে এসে দাঁড়ালো অভিক। পরপর বাংলোর ফিল্ড জুড়ে এসে দাঁড়ালো কালো পোশাকধারী আবির্ভাবের লোকজন। আবির্ভাব ধীরে ধীরে এগিয়ে গেল বাংলোর ভেতরে। বাংলোর সুসজ্জিত ড্রয়িং রুমের দেয়ালে টানানো আবির্ভাব আর শেখরের বাঁধানো বড় সাইজের ছবি। শেখরের হাস্যজল মুখখানা ছবিতে স্পষ্ট। আবির্ভাব এগিয়ে গেল বাঁধানো ছবিখানার সামনে। ছবির উপর হাত রেখে শেখরের মুখে হাত বুলালো। বাংলোর চারিপাশে ভেসে বেড়াচ্ছে শেখরের হাজারো স্মৃতি। আবির্ভাব ধীর পায়ে এগিয়ে গেল শেখরের জন্য বরাদ্দ রাখা কক্ষের রুমের দেয়াল জুড়ে শেখরের ছবি। আবির্ভাব প্রতিটি আসবাবপত্রে চোখ বুলিয়ে নিল। টেবিলের উপর রাখা র্যাপিং পেপারে মোড়ানো বক্স, পাশেই রাখা নীল চিরকুট। আবির্ভাব ঝাপসা চোখ মুছে নিল। চিরকুটখানা তুলে নিল হাতে। কাপা কাপা হাতে খুলল প্রথম পৃষ্ঠায় গোটা গোটা অক্ষরে লেখা, ও চাঁদ, অমাবস্যার সাথে বড্ড আড়ি তোমার। কেউ কাউকে কখনো দেখা দাও না, শত্রু যেন আজন্মের তোমার। কিন্তু তুমি কি জানো, আমার একটা ব্যক্তিগত চাঁদ আছে, তার কিন্তু অমাবস্যার সাথে বেশ ভাব। যার আলোয় আমার অমাবস্যায় ঘেরা জীবন আলোকিত করি বারবার। আজ আমার সেই চাঁদের জন্মদিন। তুমি তোমার আলোয় আলোকিত করো তার জীবন। শুভ জন্মদিন স্যার। জন্মদিনের শেখরের পক্ষ থেকে রইল বুক ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা। ভালো থাকবেন সবসময়। ইতি, শেখর। আবির্ভাব চোখ ভিজে উঠল। চিরকুটখানা পকেটে রাখলো সযত্নে। টলমল পায়ে বসলো গিয়ে বিছানায়। ঘড়িতে রাত 10টা বেজে 45 মুখে আচার করে পা চিপে চিপে রুম থেকে বাইরে বের হলো সারা। করিডোরে এসে রেলিংয়ে আঁচ রেখে নিচের দিকে চোখ বুলিয়ে নিল। সবার ঘরে লাইট বন্ধ, ঘুমিয়েছে সবাই। সারা বুকে হাত দিয়ে প্রাণ ভরে শ্বাস এলো। ফের পায়ের গতি একই রেখে ধীরে ধীরে নিচে নেমে আসলো। আস্তে করে খুললো রান্নাঘরের কপাট। ফ্রিজ থেকে বের করে নিল হোয়াইট কালারের ভ্যানিলা কেক। মায়ের কাছে থেকে জানতে পেরেছে আগামীকাল আবির্ভাবের জন্মদিন। শখের পুরুষের জন্য ইউটিউব দেখে নিজ হাতে কেক বানিয়ে ফ্রিজে ক্রিম সেট হতে দিয়েছিল। ডেকোরেশনের কাজ বাকি। সবাই ঘুমিয়ে নিশ্চিন্তে ডেকোরেশন করা যাবে এখন। সারা কেকের উপর সুগার বল আর হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিল। কেকের উপর সুন্দর করে লিখে দিল, শুভ জন্মদিন বাবুর পাপা। কেকের দিকে তাকিয়ে লজ্জা পেল বেশ। 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। বিড়বিড় করে আওড়ালো, ইস, কি লিখে ফেললাম। অসভ্য লোকটা তো আমার লেগ পুল করবে এখন। সারা ফের হাত বাড়লো লেখা তুলে ফেলতে। আচমকাই হাত চেপে ধরে গো। সারা বুক কাঁপছে। সবাই তো ঘুমিয়ে পড়েছিল, তাহলে এখন এখানে কে আসলো? পরপর ঝোঁক গিরে নিল। ধীরে ধীরে ঘাড় ঘুরলো পিছনের দিকে। চিন্তিত মুখখানা এবার হাসিতে রূপ নিল। বুকে হাত দিয়ে জোরে নিঃশ্বাস নিল। মৃদুস্বরে বলা, উফ, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ছবি সহসা রাগ দেখিয়ে বলা, তুমি এত রাতে এখানে এসব বানাতে এসেছো কেন? আমি তোমাকে বলি নাই যে ডেকোরেশন করে তোমার রুমে পৌঁছে দেব? তুমি কিন্তু বড্ড অমান্য করছো আমায়। আমার ভাস্তি অথবা ভাতিজার কোনো রকম ক্ষতি হলে আমি কিন্তু ভয়ঙ্কর হয়ে যাব। সারা ছোট চিপে হাসলো খানিক। ছবি থুতনিতে হাত রেখে বলা, তুমি কিন্তু একদম দজ্জাল ননদিনীর মতো ব্যবহার করছো আমার সাথে। হ্যাঁ করছি। এভাবে নিজের অযত্ন করলে আরো করব। দেখি সরো দেখি, আমি কেক উপরে নিয়ে যাচ্ছি। তুমি আমার সামনে সামনে চলো, একদম সাবধানে আসবে, বুঝেছো? সারার মনোভাব পরিবর্তন হলো নিমিষেই। ভিজে উঠলো চোখের পাতা। ছবির দিকে তাকিয়ে বলল, তোমার ভাই আসবে কি? আজ খুব দেখতে ইচ্ছে করছে তোমার ভাইকে। ভাইকে নিয়ে টেনশন ছবির হচ্ছে, তবে সারার সামনে প্রকাশ করলো না। ব্যঙ্গ কণ্ঠে বলল, তুমি আজকাল খুব ছিচকাদুনে হয়ে গেছো।
ভাইয়া ঠিক চলে আসবে, তুমি এসো তো আমার সাথে। ছবি হাত বাড়িয়ে তুলে নিল আবির্ভাবের জন্য বানানো কেকখানা। সারাকে সামনের দিকে এগিয়ে দিল। আবছা আলোয় ধীর পায়ে এগিয়ে যাচ্ছে দুজন। সিঁড়ির কয়েক ধাপ এগোতেই হোঁচট খেলো সারা। পড়ে যাওয়ার আগেই চেপে ধরল অয়ন। ঘরে কোথাও ছবিকে না পেয়ে সবে মাত্র নিচে নামছিল। সারাকে এভাবে পড়ে যেতে দেখে তৎক্ষণাৎ চেপে ধরে। সারা বাহু ধরে সোজা করে দাঁড় করালো। সারা রাগ দেখিয়ে বলল, এত বারণ করার পরও নিজেদের অযত্ন করছিস কেন? তুই এখন একা না, তোর দেহের মধ্যে আরেকটা প্রাণ আছে। তার কথা ভেবে অন্তত সাবধানে চলাফেরা কর। সারা ভীত মুখখানা মুহূর্তেই হাসিতে রূপ নিল। বেশ ভাব নিয়ে বলল, আমাকে রক্ষা করার জন্য এত মানুষ আছে, আবার কিচ্ছুটি হবে না ভাইয়া। অয়ন বোনের মাথায় হাত রেখে বলল, বনু, এখানে যেমন তো রক্ষা করার জন্য মানুষ আছে, ঠিক তেমন আঘাত করার মানুষ অহরহ আছে, তাই সাবধানে থাকতে হবে। অয়ন বোনের হাত ধরে ধীরে ধীরে উপরে তুলে আনল। সারা রুমে পৌঁছে দিয়ে সাবধান করে বলল, এই বাড়িতে এই মুহূর্তে আমি আর মা ছাড়া আর কেউ তোর দরজা নক করলে একদম দরজা খুলবি না। দরজা বাইরে থেকে লক করে দিয়ে রেস্ট কর। সারা খাড় কাত করে সম্মতি দিল। অয়ন ছবির হাত ধরে সারার রুম প্রস্থান করল। আহসান মঞ্জিলের পেছন গেটে সেকালের মরিচা ধরা বড় তালা ঝুলছে, যার ডুপ্লিকেট চাবি থাকে অভিকের কাছে। অভিক পকেট হাতড়ে চাবিখানা হাতে তুলে নিল। মরিচা ধরা তালায় কয়েকবার প্রেস করতেই ও খুলছে না। আবির্ভাব ছটফট করছে ভেতর যাওয়ার জন্য। অভিক আশ্বস্ত করলো আবির্ভাবকে। কেসে গলা ছেড়ে নিল। নির্লিপ্ত কঞ্চে বলল, তালা খুলবে ভাইয়া, প্লিজ এত টেনশন করো না, একটু শান্ত হয়ে দাঁড়াও, আমি দেখছি তো। তালা না খুললেও আমি যেভাবেই হোক ভিতরে যাব, আমার যেভাবেই হোক ভিতরে যেতেই হবে। অভিক জোর খাটিয়ে কয়েকবার প্রেস করতে জং ধরা তালা খুলে গেল। অভিকের মুখে ফুটলো বিজয়ের হাসি। উৎফুল্ল কণ্ঠে বলল, ভাইয়া দ্রুত এসো, তালা খুলে গিয়েছে। আবির্ভাবের মুখখানা ছকছকে হয়ে উঠল। দ্রুত পায়ে ঢুকলো ভেতরে। আহসান মঞ্জিলের বাগানটা সর্বদা লাইটিং করা থাকে, তবে আজ সম্পূর্ণ বিপরীত। ঘুটঘুটি অন্ধকারে ঘেরা চারিপাশ। এত অন্ধকারে হাঁটা দেয়। অভিক বেশ অবাক হলো এমন কাজে। এবারে বাগানের দিকে রাতে লাইট জ্বলে সব সময়, তাহলে আজ নিভানো কেন সব আলো? সাদিক আহসান নতুন কোনো গেম খেলছে না তো? অভিক ফোন হাতে নিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে নিল। আবির্ভাব তাকালো অভিকের দিকে, বারণ করে বলল, ফ্ল্যাশ বন্ধ করো। আমাদের মনে হয় আলো জ্বালিয়ে হাঁটাটা ঠিক হবে না এখন। আলো অনুসরণ করে ধরা পড়তে পারি। অভিক চট করেই নিভিয়ে দিল ফ্ল্যাশ। নির্লিপ্ত স্বরে বলল, আমরা অন্ধকারে পৌঁছাবো কি করে তাহলে? ঠিক পৌঁছে যাব। কোনো রকম হাতড়ে বাসার পেছনে এসে ফলস দরজা খুলে ফেললো অভিক। পেছনে সিঁড়ি নিচে অল্প পাওয়ার বাল্ব জ্বলছে। অভিক হাতড়ের ইশারায় দেখিয়ে বলল, সিঁড়ি বেয়ে ডান দিকের করিডোর দিয়ে ঢুকলেই বন্য রুম পেয়ে যাবে, সাবধানে যেও, আমি এদিকে নজর রাখছি। আবির্ভাব মৃদু হেসে অভিকের কাঁধে হাত রাখলো। নির্লিপ্ত গলায় বলল, ধন্যবাদ ভাই। ধন্যবাদ দিয়ে আমি প্লিজ লজ্জা দিও না, অনেক অন্যায় করেছি, পাপ করেছি আমি, আমাকে পাপ মোচন করার সুযোগ দাও ভাইয়া। নিজের অন্যায় কাজগুলো বুঝতে পেরেছিস, সঠিক পথে এসেছিস, এটাই করে কয়জন? অভিক মৃদু হেসে এবার ক্ষীণ গলায় বলল, এবার উপরে যাও তুমি, দেরি হয়ে যাচ্ছে, 12টা বাজতে আর মাত্র 3 মিনিট সময় আছে, দেরি করলে বড় কিন্তু ভীষণ রেগে যাবে। আবির্ভাব ক্ষীণ হেসে পা বাড়ালো সিঁড়িতে। অভিকের কথা অনুযায়ী ডান দিকের করিডোর দিয়ে হাঁটা শুরু করলো। 2 রুম পেরিয়ে পেয়ে গেল সারহার রুমের। দরজা ধাক্কা দিল কয়েকবার, ভেতর থেকে লক করা। হাত তুলে নক করলো এবার। সারা রুমের মধ্যে পায়চারি করছিল এত সময়। রুমে নক করতে ছুটে আসলো সেখানে। দরজায় কান পেতে ফিসফিসিয়ে বলল, কে কে ওখানে? আবির্ভাবও একইভাবে ফিসফিসিয়ে বলল, আমি আবির্ভাব, দরজা খোলো বউ। সারার মুখখানে হাসিতে পরিণত হলো এবার। দ্রুত হাতে খুলে দিল দরজা। আবির্ভাব ঠায় দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। সারা আবির্ভাবের হাত চেপে ধরে হাঁচকা টানে রুমের ভেতর নিয়ে আসলো। ফের দ্রুত দরজা লাগিয়ে ছিটকিনি দিল। সোজা হয়ে তাকালো আবির্ভাবের পানে। মাত্র 2 দিনে চেহারা কি হাল হয়েছে ছন্নছাড়া আবির্ভাব। সারার বুকে ধক করে জ্বরে উঠলো কেমন। আচমকায় জাপটে জড়িয়ে ধরলো আবির্ভাবকে। ফুপিয়ে কেঁদে উঠলো আবির্ভাব। বাধা দিল না সারাকে। 2 হাত দিয়ে বুকের সাথে চেপে ধরলো নিজের অর্ধাঙ্গিনীকে। সারা ফুপিয়ে কাঁদছে বিরামহীন। আবির্ভাবের চোখের কোটরেও জমেছে পানি। এক হাত দ্বারা নিজের চোখের পানিটুকু মুছে নিয়ে সারাকে টেনে সোজা করে দাঁড় করালো। ক্ষীণ হেসে বলল,
আমার বাঘিনী বউয়ের চোখে অশ্রু কেন শুনি? স্যার আবার পুপি কেঁদে উঠল। আবির্ভাব হতভম্বের মতো চেয়ে আছে স্যারের প্রাণে। কঠিন মুহূর্তেও সারাকে এতটা ভেঙে পড়তে দেখেনি সে। আজ তাহলে কি এমন হলো? দেয়াল গড়িতে টুংটাং শব্দ, 12টা কাটা ছুঁই। সারা নিজেকে শান্ত করলো, নাক টেনে পড়ল। শুভ জন্মদিন মশাই। শুকনো শুভেচ্ছা নিব না। 7 সমুদ্র পাড়ি দিয়ে বাঘের গুহায় ঢুকে বউয়ের থেকে জন্মদিনের উইশ নিতে আসলাম, আর তুমি কিনা আমাকে শুকনো শুভেচ্ছা জানাচ্ছ? এ ভারী অন্যায় বউ। সারা ঠোঁট চিপে হাসলো খানিক। 2 হাত দ্বারা আবির্ভাবের কোমর পেঁচিয়ে ধরে একদম সংস্পর্শে গিয়ে বলল, কে বলেছে শুকনো শুভেচ্ছা দিচ্ছি? অনেক বড় সারপ্রাইজ গিফট আছে আপনার জন্য। সবুরে মেওয়া ফলে, একটু ধৈর্য ধরুন মশাই। আবির্ভাব ভ্রুযুগল গোচালো, নির্বাক চাহনি চোখ এলিয়ে বলল, আজ তোমার কি হয়েছে বলো তো বউ? একবার অসভ্য বলছো না আমাকে? কেন ওসব শুনতে ভালো লাগে বুঝি? লাগে তো। তুমি অসভ্য ডাকলে আমি তখন বুঝে যাই আমার অসভ্য হবার সময় হয়ে এসেছে। কিন্তু আজ তুমি একবারও ডাকলে না আমায়, এজন্য অনেক দুঃখ পেলাম। সারা 2 হাত দ্বারা আবির্ভাবের গলা পেঁচিয়ে ধরল ঠোঁটের কোনায়। প্রাপ্তির হাসি ফিউচিয়ে বলল, ডক্টর এই সময় আপনাকে অসভ্য হতে বারণ করেছে। আমি অসভ্য হলে ডাক্তারের বাপের কি? কারণ আপনি অসভ্য হলে সেটা অ্যাপ্লাই করবেন তো আমার উপর। ডক্টর ওসব বারণ করে দিয়েছে। আবির্ভাব বুকের মধ্যে থপ করে উঠল, শঙ্কিত গলায় বলল, ডক্টর বারণ করেছে মানে? তুমি ডক্টরের কাছে গিয়েছিলে? কি হয়েছে তোমার বউ? অসুখ, অনেক বড় অসুখ। আবির্ভাবের মাথায় যেন বজ্রপাত হলো, বুকের মধ্যে তোলপাড়। সদ্য নিজের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছে। এখন সারার মুখে অসুস্থতার কথা শুনে বুক কাঁপছে। কম্পিত কণ্ঠস্বর ব্যস্ত স্বরে বলল, প্লিজ বলো না কি হয়েছে তোমার? আমার ভীষণ টেনশন হচ্ছে। সারা আবির্ভাবের ডান হাত টেনে তুলল, মোলায়েম ভাবে হাত ছোয়ালো নিজের পেটে। লাজুক চোখে ফের তাকালো আবির্ভাবের চোখের দিকে। আবির্ভাবের কৌতূহল চোখ মুখে কেমন প্রশ্নাত্মক দৃষ্টিতে যে আছে। সারার চোখ চিপে হেসে পড়ল, কি বুঝলেন? আবির্ভাব মাথা 2 দিকে ঝাঁকিয়ে বলল, কিছুই না। সারা সহজ রাগ দেখিয়ে বলল, জান, বুঝতে হবে না। আমি নিজ মুখে বলবো কি করে শুনি? আমার লজ্জা করে না বুঝি? প্লিজ বউ, হেয়ালি করো না, আমার মাথা আউলিয়ে যাচ্ছে। সারা এদিক ওদিক তাকাতেই টেবিলের উপর রাখা খাতা কলমের উপরে চোখ গেল। আবির্ভাবের বাহু ধরে বসিয়ে দিল বিছানায়। নিজে ছুটলো টেবিলের পাশে, খাতায় ছোট্ট করে চিরকুটে লেখলো, পৃষ্ঠা ছিঁড়ে সুন্দর করে মুড়িয়ে এগিয়ে দিল। আসলো আবির্ভাবের দিকে, আবির্ভাবের পাশে বসে এগিয়ে দিল চিরকুটখানা। আবির্ভাবের হাত কাঁপছে। এত দুঃসংবাদের মধ্যে আবার কোন দুঃসংবাদ পেতে চলেছে আল্লাহ জানে। বুকের মধ্যে কালবৈশাখী ঝড়। কম্পিত হাতে হলো চিরকুটখানা, ভেতরে গোছা গোছা অক্ষরে লেখা, আপনার অস্তিত্বের অংশ ধীরে ধীরে প্রাণ পাচ্ছে আমার দেহের ভেতরে। বাবা হতে চলেছেন মশাই। আবির্ভাব শরীরে কাঁপুনি এবার দ্বিগুণ বেড়ে গেল। চোখের কোণায় জমলো অশ্রু। চট করে উঠে দাঁড়ালো, সারার সামনে হাঁটু গেড়ে বসে কম্পিত হাত এগিয়ে নিয়ে গেল সারার পেটের উপর। মোলায়েম ভাবে হাত বুলিয়ে সারার কোমর পেঁচিয়ে ডুকরে কেঁদে উঠল। এ যেন খুশির কান্না। আল্লাহ কিছু কেড়ে নিলে তার জবল ফিরিয়ে দেন। আবির্ভাব কাছে ভীষণ। সারা থামালো না আবির্ভাবকে, নিজেও কাছে ফুপিয়ে এভাবে চললো কিছু সময়। দুজনের কান্না থেমেছে। আবির্ভাব আলতোভাবে অগণিত চুমু এঁকে দিল সারার পেছে। আনন্দ চোখে মুখে উৎফুল্ল কণ্ঠে বলল, আজ জন্মদিনটা আমার 100 গুণ সুন্দর করে দেওয়ার জন্য ধন্যবাদ বউ। এত খুশি আমার সহ্য হবে তো? কেন হবে না? আমাদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ও সকল আনন্দ বয়ে আনবে আমাদের জন্য। আপনি প্লিজ নিজের খেয়াল রাখুন, আমি খেয়াল রাখবো আপনার সন্তানের। কিন্তু তোমার খেয়াল রাখবে কে? আমি এতটা অপদার্থ হাজবেন্ড যে বউয়ের প্রেগনেন্সির সময় না পারবো একটু যত্ন নিতে, না পারবো হায়নার দল থেকে তোমাকে রক্ষা করতে। বললাম না, আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি নিজের খেয়াল রাখুন। ভাইয়া আর আপনার নামে ওরা থানায় কেস ফাইল করেছে। পুলিশের চোখের বাইরে থাকুন কিছুদিন। সারা আবির্ভাবের ফের বসিয়ে দিল বিছানায়। টেবিলের উপর থেকে নিজের হাতে বানানো কেক তুলে এনে রাখলো আবির্ভাবের সামনে। আবির্ভাবের হাতে নাইফ ধরিয়ে দিল, চোখের ইশারায় কেক কাটতে বলল। কেকের উপরে লেখা শব্দের দিকে চোখ পড়তে বুকের মধ্যে এক আকাশ সমান ভালো লাগা সৃষ্টি হলো। বাবা হওয়ার অনুভূতি যে এতটা সুখের আবির্ভাব আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবে ক্ষীণ গলায় বৃষ্টি ছিল,
এত রাতে কেক পেলে কোথায় বউ? আমি নিজে হাতে বানিয়েছি আপনার জন্য। টেস্ট করে দেখুন না পারফেক্ট হয়েছে কিনা। কি তুমি বানিয়েছো মানে? এই শরীর নিয়ে তুমি রান্নাঘরে কেন গিয়েছিলে? এ সময় একদম অনিয়ম আমি বরদাস্ত করব না, কিন্তু নিজের যত্ন নিতে হবে বউ। সারা চিবুক নিচের দিকে নামালো, ছুট ফুলিয়ে বলল, আজকেও বকবেন আমায়? বকছি কোথায় বউ? আমার মিষ্টি বউটাকে কি আমি বকতে পারি? তুমি নিজে যত্ন না নিলে আমাদের সন্তান সুস্থ থাকবে কি করে শুনি? যত্ন নিব তো। এখন কেকটা কাটুন না প্লিজ।